আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। রোহিঙ্গাদের জাতিগত নির্মূল থেকে রক্ষায় বৈশ্বিক উদ্যোগ চান প্রধান উপদেষ্টা। কক্সবাজারে আন্তর্জাতিক সংলাপে আশ্রিতদের প্রত্যাবাসনে 7 দফা প্রস্তাব। পাকিস্তান দাবি করলে ৭১ ইস্যু সমাধান হবে না, লাগবে বাংলাদেশের স্বীকৃতি। ক্ষমা চাইতে হবে রাষ্ট্রীয়ভাবে, মত বিশ্লেষকদের। সম্পদ ফিরিয়ে দেওয়ার পরামর্শ। মুক্তিযুদ্ধ জামায়াত প্রশ্নে কোনো আপোষ করবেন না বিএনপি নেতা ফজলুর রহমান। খণ্ডিত বক্তব্য ধরে হত্যার হুমকি ও মব সৃষ্টির অভিযোগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি। বাগেরহাটের সংসদীয় আসন কমিয়ে গাজীপুরে বাড়ানোর প্রস্তাব জনবিরোধী। ইসির শুনানিতে বাসিন্দাদের অভিযোগ, নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধের পরিকল্পনা দুদকের। এবং ছাত্র সংসদ নির্বাচন ঘিরে সরগরম ক্যাম্পাস। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ডাকসুর প্রার্থীদের। জাকসুর খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, রাকসুতে ফর্ম তুলছেন প্রত্যাশীরা। মিয়ানমারের জান্তা ও আরাকান আর্মির হাত থেকে রোহিঙ্গাদের বাঁচাতে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলনে প্রত্যাবাসন নিয়ে 7 দফা প্রস্তাব তুলে ধরেন তিনি। বলেন, রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনার বাস্তবায়ন থামানো সবার নৈতিক দায়িত্ব। মিয়ানমারের জান্তা বাহিনীর নির্যাতনের মুখে ২০১৭ সালে বাংলাদেশ অভিমুখে ঢল নামে রোহিঙ্গার। মানবিক বিবেচনায় 10 লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয় কক্সবাজারে। নানা প্রচেষ্টার পরও এখনো একজন রোহিঙ্গাকেও ফেরানো যায়নি নিজ দেশ মিয়ানমারে। 8 বছরে এই প্রথম বড় পরিসরে রোহিঙ্গাদের নিয়ে আন্তর্জাতিক সংলাপের আয়োজন। কক্সবাজারে 3 দিনব্যাপী আয়োজনে অংশ নেন 40টি দেশের প্রতিনিধি, জাতিসংঘ সহ সব অংশীজন। আমন্ত্রণ জানানো হয় সকল রাজনৈতিক দলের নেতাদেরও। দ্বিতীয় দিনে সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সম্পদ ও সামর্থ্যের সীমাবদ্ধতা সত্ত্বেও রোহিঙ্গাদের জীবন বাঁচাতে মানবিক কারণে সীমান্ত খুলে দিয়েছিল বাংলাদেশ। রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো বিশ্ব সম্প্রদায়ের নৈতিক দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি। Of the entire Rohingya population. We don't afford anymore to stand silent at the protected situation of the Rohingyas. Hence, we urge upon the international community to undertake collective efforts to stop the Myanmar junta and the Arakan army from unleashing violence against Rohingya. Effective role of the international community is much more needed than ever before. রোহিঙ্গা সংকট মিয়ানমারের সৃষ্টি সমাধানও সেখানে করতে হবে বলে জানান প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে অবদান রাখার সংকল্প ঘোষণা করে ন্যায় বিচার এবং জবাবদিহিতা নিশ্চিতে 7 দফা প্রস্তাব দেন ডক্টর ইউনূস। Rohingya crisis emanated from Myanmar, and the solution also lies in Myanmar. All parties must act to end the crisis with greater resolve without any further delay. ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের মাধ্যমে অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলেও জানান প্রধান উপদেষ্টা। 3 দিনের এই সম্মেলনের সারাংশ আগামী 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে রোহিঙ্গাদের নিয়ে আয়োজিত আরও একটি বড় প্ল্যাটফর্মে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে ভুলতে বসা রোহিঙ্গা ইস্যু নতুন করে আবারও আলোচনায় আসার প্রত্যাশা করছে বাংলাদেশ। একই সঙ্গে সেখান থেকে নতুন কোনো পথের দিশাও আসতে পারে, যার মাধ্যমে মিয়ানমারের রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন সম্ভব হবে। পাকিস্তান দাবি করলে ৭১ ইস্যু সমাধান হবে না, তার জন্য প্রয়োজন হবে বাংলাদেশের স্বীকৃতির। সংসদে রেজুলেশন করে রাষ্ট্রীয়ভাবে পাকিস্তান ক্ষমা চাইলে মীমাংসা হতে পারে ৭১ প্রসঙ্গ। এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। অন্যদিকে আনুষ্ঠানিক ক্ষমা না চাইলে পাকিস্তানকে বন্ধু রাষ্ট্র ভাবার সুযোগ নেই বলে মনে করছেন সাবেক কূটনীতিক সাকিব আলী। এক্ষেত্রে সম্পর্ক উন্নয়ন বা স্বাভাবিকীকরণে ধীরগতির পক্ষে তিনি। 2 দিনের সরকারি সফরে শনিবার ঢাকায় আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাকদার। প্রধান উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন জামায়াত আমির সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে করেন সাক্ষাৎ। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে 2 দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপে একটি চুক্তিসহ সই হয় 5টি সমঝোতা স্মারকে।
পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশটির উপপ্রধানমন্ত্রী দাবি করেন ৭১ ইস্যুর ২ দফায় সমাধান করেছে পাকিস্তান, যদিও এ বক্তব্য নাকচ করেছে বাংলাদেশ। দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে অমীমাংসিত বিষয়গুলোকে সমাধানের ব্যাপারে উভয়ে সম্মত বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। 1974, first time that issue was resolved in writing. The document is historic and is available for both countries. আমি অবশ্যই একমত না, একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাইলে তাদের মতো করে। সাবেক কূটনীতিক সাকিব আলী মনে করেন আনুষ্ঠানিক ক্ষমা না চাইলে পাকিস্তানকে বন্ধু রাষ্ট্র ভাবার সুযোগ নেই, এজন্য সম্পর্ক উন্নয়নে ধীরগতির পক্ষে তিনি। পাকিস্তান বন্ধু রাষ্ট্র, তার মানে হচ্ছে যে আপনি ৭১কে একদম পুরোপুরি ভুলে যাচ্ছেন। খোলা মনে যদি কথা না বলে আপনি যদি না বলেন যে আমি ক্ষমা চাচ্ছি, তখন আমরা মনে করি যে এই ক্ষমা চাওয়াটা আসলে আন্তরিক নয়। স্বাভাবিকীকরণের ব্যাপারে আমি একটু সময় নিতে চাই, নানান দিক দেখে আমরা আস্তে আস্তে এটাতে এগোতে চাই। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক বলছেন অনানুষ্ঠানিক ক্ষমা প্রার্থনায় বৈরিতা কাটবে না। ৭১ ইস্যু সমাধানে বাংলাদেশের স্বীকৃতি মুখ্য। সংসদে রেজলিউশনের মাধ্যমে পাকিস্তানকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়ার পরামর্শ তার। বাংলাদেশ যখন বলবে সমাধান হয়েছে তখনই কিন্তু সমাধান। ইনফর্মালি তারা একাধিকবার হয়তো বলেছে, কিন্তু এটা একটা অফিসিয়াল একটা প্রসেস আছে। আমার মনে হয় সবচেয়ে ভালো হয় যখন সামিট হয়, সামিট হওয়ার পরে কিন্তু সবসময় একটা ডিক্লারেশন থাকে দুই দেশে, ওই ডিক্লারেশনে একটা ক্লজ থাকলে কিন্তু জিনিসটা আমি মনে করি সমাধান হয়ে যায়। আরেকটা হতে পারে, সেটা হলো পার্লামেন্টে তারা যদি একটা রেজলিউশন নেয়, সেটাও কিন্তু হতে পারে। দুই বিশেষজ্ঞ মনে করেন ৭১ ইস্যু সমাধান না করে ফলপ্রসূ সম্পর্ক উন্নয়ন সম্ভব নয়। এক্ষেত্রে বিহারীদের প্রত্যাবাসন, রাষ্ট্রীয় সম্পদ ফিরিয়ে দেওয়ার মতো বিষয়ও থাকতে হবে আলোচনার টেবিলে। তবে বাণিজ্য কতটা উন্মুক্ত হবে তা নির্ভর করবে ব্যবসায়ীদের আগ্রহের উপর। জুলাই আন্দোলন নিয়ে খণ্ডিত বক্তব্য ধরে হত্যার হুমকি ও মব সৃষ্টি করা হচ্ছে বলে উল্লেখ করেছেন এবং নিজ ও নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। মুক্তিযুদ্ধ ও জামায়াত প্রশ্নে কোনো আপোষ করবেন না বলেও জানান তিনি। নির্ধারিত সময়ে দলের শোকজের জবাব দেবেন বলেও জানান ফজলুর রহমান। সময়ের সবচেয়ে আলোচিত নাম অ্যাডভোকেট ফজলুর রহমান। বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হয়ে টকশো, সভা সমাবেশে নানা বক্তব্যে বারবার আলোচনায় তিনি। সবশেষ জুলাই আগস্টের আন্দোলন নিয়ে তার এক বক্তব্য ঝড় তুলেছে রাজনীতিতে। তার গ্রেফতারের দাবিতে কর্মসূচি, এমনকি তার বাড়ির সামনেও বিক্ষোভ হয়েছে। ফজলুর রহমানের বক্তব্যকে উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী উল্লেখ করে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। এমন প্রেক্ষাপটে হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে হাজির হন সাবেক এই এমপি। সঙ্গে ছিলেন স্ত্রী ও ছেলে। ফজলুর রহমানের দাবি, তার বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে। বক্তব্যের সত্যতার প্রমাণ দিতে পারলে ক্ষমা চাইতেও প্রস্তুত তিনি। আমার বক্তব্যটা সামনে না আপনারা বাজান, যদি আমার কোনো ভুল হয়ে থাকে, কেউ হয়ে থাকে, আমাকে বুঝাইতে পারে যে এখানে আপনি ভুল কইছেন, তাইলে আমি সঙ্গে সঙ্গে হাত জোর করে মাপ চাই। পুরা বক্তব্যটা বাজাইতে হবে আমি কি কইছি, পুরা। ওই একটা ইউটিউবের একটা লাইন বাজায় হবে না। ফজলুর রহমান বলেন, বাসার সামনে মব সৃষ্টি করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, প্রাণ নাশেরও। পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান। আমার জীবনে আমি মৃত্যু ভয় পাই না, কিন্তু আমি মনে করি অপমৃত্যু তো আমার প্রাপ্য নয়। দেশটার জন্য আমি যুদ্ধ করেছি, কাজে আমার এদেশে বাঁচার অধিকার আছে। আজকে যে সন্তানেরা আমার বিরুদ্ধে স্লোগান দাও, তোমাদের জন্য একটা স্বাধীন দেশ সৃষ্টি করার জন্য আমি যুদ্ধ করেছিলাম, তোমাদের কাছ থেকে আমি অপমৃত্যুটা আমার কাম্য। যদি আমার কোনো কথায় তোমরা মনে করে থাকো আমি দেশের বিরুদ্ধে কথা বলছি বা তোমাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছি, আমার বিরুদ্ধে মামলা করো, আমাকে গ্রেফতার করো, আমাকে শাস্তি দাও। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়ে কোনো আপোষ করবেন না বলেও জানান ফজলুর রহমান। ৭১ সনের মুক্তিযুদ্ধ ছিল ভাইয়ে ভাইয়ে গন্ডগোল, এবং এইটা একটা চক্রান্তকারী দেশ এই গন্ডগোলটা লাগাইছে। সেই দিন থেকে আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমার পবিত্র দায়িত্ব মনে করছি জামাতের এই মুক্তিযুদ্ধ বিরোধী কথার বিরুদ্ধে নীতিকে অবস্থানে নেওয়া। আমি এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করব না। দলের নোটিশের বিষয়ে খুব শীঘ্রই জবাব দেবেন বলেও জানান অ্যাডভোকেট ফজলুর রহমান। বাগেরহাটের আসন কমিয়ে গাজীপুরে বাড়ানোর প্রস্তাব জনবিরোধী। সীমানা পুনর্নির্ধারণ নিয়ে ইসি শুনানিতে এ অভিযোগ করে বাগেরহাটে 4টি আসনে বহাল রাখার দাবি জানান বাসিন্দারা।
এদিন 20টি আসনে খসড়া সীমানার দাবি আপত্তির ওপর শুনানি করে নির্বাচন কমিশন। এবার সীমানা নির্ধারণে জনসংখ্যার সমতা আনতে গাজীপুরে 1টি আসন বাড়িয়ে 6টি এবং বাগেরহাটে 4টি থেকে কমিয়ে 3টি আসন করার প্রস্তাব রেখে সংসদীয় আসনের খসড়া প্রকাশ করে ইসি। প্রতিবাদে 4টি আসনই বহালের দাবিতে রাজপথে নামেন বাগেরহাটবাসী। রোববার সড়ক অবরোধ ও হরতাল পালন করেন তারা। পরদিনই সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে দাবি ও আপত্তির শুনানিতে অংশ নেন বাগেরহাট 2 ও 3 আসনের আপিলকারীরা। 4টি আসনই বহাল না রাখলে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়ে দেন তারা। জনগণের যে 4টা সিট ছিল সেটার একটা ওনারা কর্তন করেছেন, করে বাগেরহাটবাসীর যে অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত করে ওনাদের উপরে যে অর্পিত দায়িত্ব আছে সংবিধানের 118-19-এ তার লঙ্ঘন কিছুটা ঘটেছে। বাগেরহাট জেলায় যে 4টি আসন ছিল, বাগেরহাট 1, 2, 3 এবং 4 পূর্বের মতো বহাল থাকবে এবং বাগেরহাটের সমগ্র জনগণ সেই বহাল 4টি আসনেই তাদের আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। সীমানার খসড়া গেজেটের পক্ষে বিপক্ষে দাবি আপত্তির শুনানির পর নিজ নিজ অবস্থান ব্যাখ্যা করেন আপিলকারীরা। এই লিমিটেশন করে এমন উপজেলার সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়েছে, সাতক্ষীরার এই 3 এবং 4 আসনের জনগণের শুভ তাদের দুর্বিষহ তাদের বিপদ সংঘাত এবং সংক্ষুব্ধ অবস্থায় তারা। আশা করি আজকের এই শুনানির মাধ্যমে তার নিষ্পত্তি হবে। আমরা 5টি আসনই পেতে চাই, পাবো, এটা আমাদের অধিকার। কালীগঞ্জ, দেবহাটা এবং আশাশুনি ছিল 4,48,947। এই ব্যবধানটা সব দিক থেকে ঠিক থাকে। আমরা সেই কারণে হয় শ্যামনগরকে পৃথক আসন চাই অথবা পূর্বের আসন বহাল চাই। এদিন নির্বাচন কমিশনের সামনে প্লেকার্ড ব্যানারের দাবি দেওয়া জানিয়ে মানববন্ধন করেন বিভিন্ন সংসদীয় আসনের জনসাধারণ। এদিকে আগামী নির্বাচন সামনে রেখে জেলা উপজেলা পর্যায়ে আনসার বাহিনীর প্রশিক্ষণ শুরু হয়েছে।